আসলে দেশটা চালাচ্ছে কে? দেশটা কি মগের মূল্য হয়ে গেল? এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও। সে সরকারের টনক নড়েছে। এখন কি করবেন আসিফ নজরুল? অনেক উপদেষ্টা নাখোশ তার উপর। বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন। আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পদটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসে। উপদেষ্টা ওনার বাসার সামনে থেকে আমরা সরাসরি যুক্ত আছি। বাসভবন আসলো ওখানে কিন্তু ওনার কিন্তু বর্তমানে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে বসে আছে একটি বিক্ষোভ মিছিল করতে হবে। এত বড় সাহস পায় কিভাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন। দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। অবশেষে সরকারের টনক নড়েছে। কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো, এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করলো। কি রকম? আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে। অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা যারা সোচ্চার ছিলাম, প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ, এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল, সবকিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনর্তদন্তে কমিটি গঠন করা হচ্ছে। কি বললেন তিনি বললেন 5 কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন, পুলিশ বাহিনীর সদস্য থাকবেন, সিভিল কর্মকর্তারা থাকবেন সাবেক বিচারপতিদের কেউ, এবং এই কমিটি 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে। তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা, যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী। এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক বাক্যে বলতে পারি সরকারের টনক নড়েছে। এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনর্তদন্তে তারা কমিটি গঠন করবে, এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে? এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে, আর আদালত যদি মনে করে পুনর্তদন্তের প্রয়োজন তাহলে করবে। তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ আদালত মানে কি? এটা ল বিভাগের কাজ, যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল। এখন কি করবেন আসিফ নজরুল? অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর্টে রাখলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয়ের কোর্টে রাখলেন। এই দুজন পাল্টাপাল্টি বাবার চাল দিতে চাইছেন। তবে কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনর্তদন্তের যে কমিটি এটি করার ঘোষণা আসছে। হতে পারে এটি সেখান থেকে কোনো চাপ, কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, ধারণা করে কথাটি বলছি। তো সবকিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে পুনর্তদন্তের কাজ। দেশটা কি মগের মূল্য হয়ে গেল? যে যার মতো করে কথা বলতেছে। কি আসলে প্রধান উপদেষ্টাকে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি ডেমো হিসেবে বসায় রাখা হয়েছে? যদিও প্রথম থেকে আমরা বলে আসতেছি দেশটা কি সেনাপ্রধান চালাচ্ছে, শেখ হাসিনা চালাচ্ছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস চালাচ্ছে, নাকি আসিফ নজরুল। এই কথাগুলো কিন্তু বলছি। কারো প্রতি কারোর কোনো তো ব্যালেন্স নাই আছে। এই রাষ্ট্রপতি সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত দিল, প্রধান উপদেষ্টা যায় নাই, আপনারা দেখছেন। তারপরে হচ্ছে আপনার এই যে সব উপদেষ্টারা যখন যেটা পারতেছে সেটাও বলতেছে, যখন যেটা পারতেছে না সেটাও বলতেছে। কোনো ব্যালেন্স নাই কারোর ভিতর। একজন উপদেষ্টা মনে করতে সেই প্রধান বাংলাদেশের, খেয়াল খুশির মধ্যে করে চলতেছে। এভাবে কি একটা রাষ্ট্র চলতে পারে বলেন? আর দুঃখের বিষয় হচ্ছে এই স্বাধীনতার 4 মাস পরেও এখনো আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারলো না। গুপ্ত হত্যা শুরু হয়েছে, হয়তো এই সিরিয়ালে আমিও আছি। এগুলা কি? যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছিল তাদেরকে হত্যা করা হইতেছে। কোনো কিছু তো ব্যালেন্স নাই। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডেমো হিসেবে বসায় রাখা হয়েছে যে আপনি এখানে থাকেন, যেন মানুষ মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, আর আমরা যা মন চাই তাই করি। এটাই তো হচ্ছে। আপনারা দেখছেন নির্বাচনে বিএনপি যখন কথা বলছে প্রথম থেকেই, বিএনপি একটা রাজনৈতিক দল, এই দেশের জনগণ অনেকদিন ভোট দিতে পারে না,
বিএনপি নির্বাচনের কথা বলবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে আমরা হাসি ঠাট্টা করছি। কিন্তু এই নির্বাচনের কথা বলার পরে বিএনপি বলছে একটা রোড ম্যাপ দেন আমাদের, জামাতও বলছে রোড ম্যাপ দিতে কিছুদিন আগে, আপনারা জানেন। কিন্তু কোনো উপদেষ্টা কি সঠিক করে সিদ্ধান্ত দিতে পারছে? নির্বাচন কি হাসি ঠাট্টা খেলা করা একটা জিনিস? আমাদের ধর্ম উপদেষ্টা প্রথমে কি বললো, শেখ হাসিনা রেখে যাওয়া অবশিষ্ট টাইম তারা থাকবে, মানে 4.5 বছর, ধর্ম উপদেষ্টা বললো। পরে আসিফ নজরুল কি বললো, না নির্বাচন মানে 25-এর লাস্টের দিকে হইতে পারে, এই কথা বলছে। 2 দিন আগে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বললো যে মানে এই সামনের বছর শেষের দিকে অথবা আগামী বা তার মানে পরের বছর মানে 26-এর প্রথম দিকে হইতে পারে নির্বাচন, এটা বলছে, বললো না? এখন আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব সে কি বলতেছে, জুন জুলাইয়ের কথা। মানে এটা কি একটা ফাজলামি? মানে যে যার মতো করে বলতেছে। বিএনপির একটা স্পষ্ট রোডম্যাপ চাচ্ছে, দিয়ে দেন না, বলেন। আজকে তো 4 মাস ওয়েট করলেন কেন? প্রথম দিকে বলে দিতেন রোডম্যাপ যে আপনারা এইভাবে কাজ করবেন, নির্বাচন এই টাইমে হবে। এখন এসে মানে এই যে এতগুলো প্রবলেম ঘটায় কেন আবার এই এই কথাগুলো বলতেছে? একবার জানুয়ারি মানে 26-এর প্রথমে, মানে 25-এর লাস্টে, আবার মাঝামাঝিতে, এইগুলা কি দেশের কোনো ব্যালেন্স আছে? কারো কোনো কথা কি দাম আছে? যে যার মতো করে বলতেছে না, একটা উপদেষ্টা একটা মন্ত্রণালয় পাইছে, তারা মনে করছে না আমি পুরো দেশই পাইছি, এমন ভাব ধরে একজন বসে আছে। হ্যাঁ, এগুলা কি রে ভাই? আপনাদের দেওয়া হয়েছে একটা দায়িত্ব পালনের জন্য, আপনারা দায়িত্ব পালন করেন, দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারতেছেন না। দেশে আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন নাই, দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো ঠিক করতে পারেন নাই, বাজার ঠিক করতে পারেন নাই, কোনো কিছু ঠিক করতে পারলেন না। হ্যাঁ, আবার মানে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও দোষ। এটা রোডম্যাপ চাইলে সেই রোডম্যাপটাও ঠিক মতো দিতে পারতেছেন না, স্পষ্ট করতে পারতেছেন না যে কবে নির্বাচন, অ্যাকচুয়াল কবে নির্বাচনটা হবে। জানি না নির্বাচন নিয়ে কেন এত হেলামি তাদের, আর তারা কি করতে চায়। কোনো কিছুই জাতি এখনো পায় নাই, জানি না সে জাতিকে কোনো কিছু উপহার দিতে পারবে কিনা। তারা দেখতে থাকি, এ জাতির ভাগ্যে কি আছে উপরাল্লাহ ভালো জানে। এটা কি অধিকৃত ভূমি? এত বড় সাহস এরা পায় কিভাবে? এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা। কেন, কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি, বিস্তারিত থাকছে রিপোর্টে। 2009 সাল 25 ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে, তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা। খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা। কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন। কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা। পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা। প্রচন্ড গোলাগুলির শব্দে ভীত সন্তুষ্ট মানুষ তখন ছুটছে দিক বিদিক। বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা। দরবার হলে জিম্মি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআর এ কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে। এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে। কিন্তু তখন ঘুণাক্ষরেও কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 25 এবং 26 ফেব্রুয়ারি টানা 2 দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রথমে 6 সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায়। তারপর সেই 2 দিনে আরো 57 সেনা কর্মকর্তা এবং 17 বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অব্দি ধোঁয়াশার মধ্যে। এটা কি আসলে শুধুই বিডিআর বিদ্রোহ ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র? এখনো দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে। সময় বদলেছে, দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার। অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এলো পিলখানা হত্যাকাণ্ড। সোমবার সন্ধ্যায় সমন্বয়ক মাহিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস। সার্জিস বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার। এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও
প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।